আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা অধ্যায় ৮ হায়ার ম্যাথের অধ্যায় ৮ যেটা নিয়ে কথা হয়েছিল সেই অধ্যায় ৮টার ব্যাপারে আমরা শিখব। তো অধ্যায় ৮-এর প্রথমে কিছু ব্যাপার ক্লিয়ার করে নিই। হোয়াটসঅ্যাপে 50 MBর বেশি ফাইল পাঠানো যায় না, তো আমি ভিডিওটা চেষ্টা করব ছোটো রাখার জন্য, যাতে ছোট ভিডিওতে আমরা জিনিসটা কভার করতে পারি। সেজন্য আমি খুব অল্প অল্প টপিক কভার করে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আই হোপ তোমরা এই ভিডিওগুলো তোমাদের অষ্টম অধ্যায়টা শেষ করতে হেল্প করবে। তো শুরু করি। প্রথম যে পয়েন্টটা, আমি পয়েন্ট বেস করে আলোচনা করব, প্রত্যেকটা টপিক পয়েন্ট বেস করে আলোচনা করব। সো এভাবে করেই আমার আলোচনাটা এগোবে আর কি। প্রতিদিন আমি যে টপিকগুলো আলোচনা করব তোমরা সেগুলো একটু করে দেখো। 5-10 মিনিটের ভিডিও হবে, বেশি লম্বা হবে না। আই গেস তোমরা যদি প্রতিদিন ফলো করো তাহলে অষ্টম অধ্যায়টা কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথমে আমাদের যে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি কী। ত্রিকোণমিতি শব্দটার সন্ধি বিচ্ছেদ করলে দুটো শব্দ পাই, ট্রিগোন অ্যান্ড মিট্রি। ট্রিগোন মানে হলো তিন কোণ অথবা ত্রিভুজ বোঝায় ট্রিগোন শব্দটা দিয়ে। মিট্রি অর্থ পরিমাপ। তো আমরা ট্রিগোনোমেট্রি দিয়ে এই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে তোমার সরাসরি পরিমাপ করার জন্য, বিভিন্ন ত্রিমাত্রিক ক্ষেত্রকে পরিমাপ করার জন্য। ট্রিগোনোমেট্রির অ্যাপ্লিকেশন আমরা অধ্যায় 10-এর মধ্যে জেনারেল ম্যাথে করছি। সেখানে আমরা ট্রিগোনোমেট্রি ব্যবহার করে নদীর প্রস্থ মাপা, সিঁড়ি দৈর্ঘ্য মাপা, তারপর এই ধরনের বিভিন্ন হিসাব করছি। প্রাচীন মিশরে যে পিরামিড আছে, এ ধরনের প্রাচীন বিভিন্ন স্থাপত্য শিল্পের মধ্যে এই ট্রিগোনোমেট্রিক কনসেপ্টের প্রচুর ব্যবহার দেখতে পাবে। ট্রিগোনোমেট্রি এভাবে আসছে। আর এই বইয়ে সমতলীয় ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করা হয়েছে। ট্রিগোনোমেট্রিকে দুইটা ভাবে দেখা হয়, একটা হলো সমকোণীয় ট্রিগোনোমেট্রি, আরেকটা হলো গোলকীয় ট্রিগোনোমেট্রি। এই বইয়ের মধ্যে ট্রিগোনোমেট্রিকে আলোচনা করার সময় সমতলীয় ট্রিগোনোমেট্রিকে আলোচনা করা হয়েছে, গোলকীয় ট্রিগোনোমেট্রি নিয়ে এখানে আলোচনা করা হয়নি। তোমরা গোলকীয় ট্রিগোনোমেট্রি নিয়ে কলেজে যখন উঠবে তখন জানতে পারবা। আচ্ছা, কোণকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো জ্যামিতিক কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। দুই ভাগে ভাগ করা বলতে এখানে এরকম কোনো কিছু নাই যে আমরা মানুষকে দুইভাবে ভাগ করতে পারি জেন্ডার উপর বেস করে, ছেলে মেয়ে। বিষয়টা আসলে সেরকম না। বিষয়টা হচ্ছে জ্যামিতিতে কোণকে আমরা একভাবে সংজ্ঞায়িত করছি, ত্রিকোণমিতিতে কোণকে আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করছি। জ্যামিতিতে আমরা কোণকে কিভাবে সংজ্ঞায়িত করছি? জ্যামিতিতে আমরা বলছি কোণ হলো সেটা যখন দুইটা রাশি একটা আরেকটাকে ছেদ করে ছেদবিন্দুতে যা উৎপন্ন হয় সেটাকে কোণ বলে। দুইটা রশ্মি একটা আরেকটাকে যখন ছেদ করলো, এই যে এই বিন্দুতে ছেদ করলো, এখানে যেটা উৎপন্ন হলো সেটাকে কোণ বলে। তাহলে এই ছেদ যখন কোণের সঙ্গে আমরা এটা নিই তখন সেখান থেকে তখন আমরা দুইটা জিনিস আমার এখানে ঘটে। এক হচ্ছে একটা রশ্মির উপর আরেকটা রশ্মি আপতিত হলে সেটাকে আমরা ছেদ বলি না, ঠিক আছে? তার মানে আমাদের যে কোণের সংজ্ঞা সে অনুযায়ী 0 ডিগ্রি কোণ সম্ভব না, কারণ 0 ডিগ্রি কোণের ছেদটা হয় না। ছেদ করা এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করতে হয়। যেহেতু একটা রশ্মির উপর একটা রশ্মি আপতিত হওয়া, এটাকে আমরা জ্যামিতিক ভাষায় ছেদ বলি না। সো সেক্ষেত্রে 0 ডিগ্রি 0 ডিগ্রিটা জ্যামিতিক কোণের ক্ষেত্রে কোণ হিসেবে কাউন্ট করা হয় না। আমি আবার বলতেছি, জ্যামিতিক কোণকে সংজ্ঞায়িত করা হয়েছে দুইটা রশ্মি ছেদ করলে ছেদবিন্দুতে যা উৎপন্ন হয় সেটাই কোণ। তো তাহলে প্রথম পয়েন্টটা গেল যে একটা রশ্মির উপর একটা রশ্মি আপতিত হলে সেটাকে ছেদ বলি না। সো সেই হিসাবে 0 ডিগ্রি কোণ পসিবল না, 1 নাম্বার। 2 নাম্বার ব্যাপার হচ্ছে এই ছেদ করাটা, ধরো এভাবে ছেদ করলো, 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 ফাইনালি 180 ডিগ্রি পর্যন্ত, 360 ডিগ্রি পর্যন্ত এই ছেদটা বাস্তব ক্ষেত্রে পসিবল। যে এই দিক থেকে যদি ছেদ করে আসে তাহলে সে ফাইনালি মানে মূল রশ্মি এটার এই পাশে ছেদ করতে পারে, অর্থাৎ 360 ডিগ্রি পর্যন্ত হইতে পারে অ্যারাউন্ড। সো তাহলে এই হচ্ছে আমাদের জ্যামিতিতে কোণের আলোচনা। জ্যামিতিক কোণ 360 দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে জ্যামিতিক কোণে 0 ডিগ্রিকে কোণ হিসেবে হিসাব করা হয় না, জ্যামিতিক কোণে 0 ডিগ্রিকে কোণ হিসেবে হিসাব করা হয় না। 2 নাম্বার ব্যাপার হচ্ছে জ্যামিতিক কোণে 360 ডিগ্রির বড় কোণ কাউন্ট করা যায় না। এরপর ত্রিকোণমিতিক কোণের মধ্যে কোণের সংজ্ঞা দিয়েছে এভাবে যে একটা রশ্মিকে অপর একটা রশ্মি যদি কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলোকে ত্রিকোণমিতিক কোণ বলে।
এটা মাথায় রাখো। তার আগে আমরা চতুর্ভাগ সম্পর্কে একটু বলে নিই। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যখন পড়ছিলাম তখন চতুর্ভাগের ব্যাপারটা আমরা জানছি সর্বপ্রথম সেখানে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা চতুর্ভাগের ব্যাপারটা জানছিলাম। এটাকে যদি দুইটা রশ্মি উলম্বভাবে ছেদ করে তাহলে যে চারটা ভাগ সৃষ্টি হয় সে প্রত্যেকটা ভাগকে এক একটা চতুর্ভাগ বলে। তাহলে এখানে এক একটা চতুর্ভাগ হলো এটা প্রথম, এটা দ্বিতীয়, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে? তো তাহলে এখানে চারটা চতুর্ভাগ সৃষ্টি হলো। এবং এটা গেল একটা ব্যাপার। তাহলে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা যদি একটা রশ্মি স্থির রশ্মিকে এটা ধরি, তো ত্রিকোণমিতিতে আমরা ত্রিকোণমিতিক কোণ কাদেরকে বলে? একটা স্থির রশ্মিকে অপর একটা ঘূর্ণায়মান রশ্মি যদি কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে যে কোণ উৎপন্ন হয়, তাহলে এটা একটা স্থির রশ্মি, এটাকে কেন্দ্র করে একটা রশ্মি ঘুরতেছে। এটা একটা স্থির রশ্মি ধরে নিই, এই স্থির রশ্মিকে কেন্দ্র করে অপর একটা রশ্মি ঘুরতেছে। এই স্থির রশ্মির নাম ওয়ে ধরে নিই। তাহলে যে রশ্মিটা ঘুরতেছে সেটার নাম ওয়ে প্রাইম ধরে নিই। তাহলে ওয়ে প্রাইম যখন এখানে আছে তখন এই কোণটা, সাপোজ এটা এক্স ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এই ওয়ে প্রাইম রশ্মিটা যখন এখানে যাচ্ছে তখন সেটা ধরো ওয়াই ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এটা এদিক দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, ঘোড়াটা আরও একটা ব্যাপার ক্লিয়ার করে নিই। ঘোড়াটা দুইভাবে হতে পারে, ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ এই যে দেখো, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এভাবে যদি ঘুরে সেটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলি। আর এভাবে যদি ঘুরে, এদিক দিয়ে যদি ঘুরে সেটা ঘড়ির কাঁটার দিকে, কারণ ঘড়ির কাঁটা এদিক দিয়ে ঘুরে। সো তাহলে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। এখন দেখো, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে আসলে সাপোজ ওয়াই ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সে যদি এখানে আসলো তাহলে এই কোণটাকে আমরা কী কোণ বলতে পারি? জেড কোণ বলতে পারি। এভাবে করে আমরা কোণগুলোকে ডিফাইন করতে পারি ইন ত্রিকোণমিতিক কোণ। এভাবে যখন আমরা ত্রিকোণমিতিক কোণ বলবো, ত্রিকোণমিতিক কোণে আমরা কোণকে এভাবে ডিফাইন করতে পারি। এরপরে আসো, তাহলে দুইটা ব্যাপার, ক্লকওয়াইজ ঘুরলে কোণ উৎপন্ন হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেও কোণ উৎপন্ন হয়। এখন দেখো, বাস্তব ক্ষেত্রে সে তো 100 বারও ঘুরতে পারে, 1000 বারও ঘুরতে পারে। এভাবে ঘুরতে মানে ওয়ে রশ্মিকে, ওয়ে প্রাইম রশ্মিটা কেন্দ্র করে যে কোনো সংখ্যক বার ঘুরতে পারে। এবং এখানে 360 ডিগ্রি পর্যন্ত কনসেপ্টটা সেম, যে সে ঘুরে ঘুরে এখানে পর্যন্ত আসলো, অর্থাৎ ওয়ে রশ্মি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এই ওয়ে প্রাইম রশ্মিটা এখানে আসলো, ওয়ে প্রাইম রশ্মিটা এখানে আসলো, মানে এটার সাথে লেগে গেল। তাহলে এটা হইলো, এই কোণটা হইলো কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি আমরা এটা ধরে নিতে পারি, এটা 360 ডিগ্রি হইল। এখন দেখি, এরপরে 360 ডিগ্রি পরেও তো ঘোরা সম্ভব। যেটা 360 ডিগ্রি পরে আর মানে ছেদ করছে, এটা কোনো মিনিং ক্যারি করে না। কিন্তু জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমরা বলছি দুইটা রশ্মি ছেদ করলে, তো সেখানে 360 ডিগ্রির পরে ছেদ করাটা আসলে ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। সে এদিক দিয়ে ছেদ করলে, ধরো 360 ডিগ্রির পরে আমি সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারতেছি না জ্যামিতিক কোণে, কিন্তু ত্রিকোণমিতিক কোণে সে একবার ঘুরলে 360 ডিগ্রি হইল। 360 ডিগ্রি হওয়ার পরে সে আরও ঘুরলো, তার মানে সে একবার ঘুরে আরও কিছু দূর গেল। মনে করলাম এটা 30 ডিগ্রি, সে 30 ডিগ্রি অতিক্রম করলো। তাহলে 360-এর সাথে 30 যোগ করলে কত হয়? 390। সো এটাকে আমরা 390 ডিগ্রি বলে ডিফাইন করতে পারি। এই কোণকে আমরা 390 ডিগ্রি বলে ডিফাইন করতে পারি। এর মানে আমরা বুঝবো সে একবার ঘুরে আরও 30 ডিগ্রি গেল। এটা গেল ধনাত্মক কোণ। এরপরে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এখন ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের কনসেপ্টটা আসি। ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের কনসেপ্টটা আসি। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কোণগুলোকে আমরা ধনাত্মক কোণ বলি, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কোণগুলোকে আমরা ঋণাত্মক কোণ বলি। অর্থাৎ একটা আমরা ত্রিকোণমিতিক কোণ বলছিলাম, যদি একটা রশ্মিকে আবার একটা রশ্মি কেন্দ্র করে ঘুরতে থাকে কোণ উৎপন্ন হয়। দুইভাবে ঘুরতে পারে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরলে সেটাগুলো ঋণাত্মক কোণ, অর্থাৎ এদিক দিয়ে যদি ঘুরে তাহলে সেগুলো হবে তোমার ঋণাত্মক কোণ। তার মানে ওকে কেন্দ্র করে একটা রশ্মি যদি এদিক দিয়ে ঘুরে এখানে আসলো, তাহলে এই ধরলাম 30 ডিগ্রি কোণ অতিক্রম করে আসলো, তাহলে এই 30 ডিগ্রির মান হবে -30 ডিগ্রি। তাহলে খেয়াল রাখবা, ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। সে এদিক দিয়ে ঘুরে আরও আসলো, মনে করলাম এটা 90, আরও 30, 90, 30, 120, টোটাল সে 120 ডিগ্রি উৎপন্ন, তাহলে এই কোণের মান হবে -120 ডিগ্রি। আবার যদি সে ক্লকওয়াইজ ঘুরে তো তাহলে এখানে গেল, তাহলে ধরলাম 30 ডিগ্রি কোণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল,
তাহলে এটা হলো শুধু 30 ডিগ্রি, পজিটিভ 30 ডিগ্রি, সে 120 ডিগ্রি গেল ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে আসে। সো এটা হবে পজিটিভ 120 ডিগ্রি। এখন দেখো যখন সে নেগেটিভ 20 ডিগ্রি ঘুরে, এখন দেখো কোন কোয়াড্রান্ট অর্থাৎ কোন চতুর্ভাগে সে রশ্মিটা আছে, ওয়ে প্রাইম রশ্মিটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। যদি আমরা দেখি ওয়ে প্রাইম রশ্মিটাকে, তাহলে সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে 120 ডিগ্রির জন্য সে দ্বিতীয় চতুর্ভাগে আছে না, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। সো তাহলে সে দ্বিতীয় চতুর্ভাগে আছে, কারণ সে 90 ডিগ্রি গিয়ে প্রথম চতুর্ভাগ শেষ হলো, তারপরে আরও 30 ডিগ্রি, সো দ্বিতীয় চতুর্ভাগে ওয়ে প্রাইম রশ্মিটা আছে, ঠিক আছে। আবার যদি সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে 120 ডিগ্রি, তাহলে সে এদিক দিয়ে 90 ডিগ্রি গেল, আরও 30 ডিগ্রি গেল, তাহলে কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। সো তাহলে এই জিনিসটা বুঝতে হবে, এই দুইটা নিয়ে আমাদের ম্যাথস আছে। সো যেমন আমি যদি এখানে যাই, প্রশ্নটা হচ্ছে 430 ডিগ্রি এবং 545 ডিগ্রি কোন চতুর্ভাগে, 430, তাহলে প্লাস 430 এটা, ঠিক আছে, প্লাস 545, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে 430, এতটুকু ঘুরলে 360 ডিগ্রি, এতটুকু ঘুরলে 360, 360 সাথে আরও 60 যোগ করলে 420, তাহলে আরও এক কোয়াড্রান্ট ঘুরলো, 420 হইলো, 420 হইলো, 420-এর পরে কত বলছে, 435, তাহলে আরও 430, তাহলে আরও 10 ডিগ্রি করে সে এখন দ্বিতীয় কোয়াড্রান্টে থাকবে। 430 ডিগ্রির জন্য প্লাস 430 ডিগ্রির জন্য এটা দ্বিতীয় কোয়াড্রান্টে থাকবে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। আবার যদি 545-এর জন্য হিসাব করি, তাহলে তাও সেম, 360-এর পরে 5 নং 45, সরি 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 6 নং 54, অর্থাৎ 545-এর জন্য 540 ডিগ্রি গেল, তারপরে আরও 5 ডিগ্রি, সো এতে থার্ড কোয়াড্রান্টে থাকবে। তাহলে প্রশ্নের উত্তরটা হচ্ছে 430 ডিগ্রির জন্য দ্বিতীয় কোয়াড্রান্টে, 545 ডিগ্রির জন্য তোমার কোন কোয়াড্রান্টে, তৃতীয় কোয়াড্রান্টে থাকবে। -520 এবং -750, একটা বললে হয় -520, এরটাই বলি -520, তাহলে সে কোন দিক দিয়ে ঘুরতেছে, অ্যান্ড ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে একবার ঘুরে সে 360 ডিগ্রি গেল, 360 ডিগ্রি যাওয়ার পরে সে আরও 90 ডিগ্রি যখন ঘুরলো, তখন কত, 4 নং 36, 5 নং 45, 450 ডিগ্রি হইল, এনে বলতেছে 520, 6 নং 5 নং 45, 6 নং 54, তাহলে এটা 500 কত হয়ে যাবে, 540 হয়ে যাবে আরও একবার ঘুরলে। সো সে এখানে আরও কত 45, আরও 90 ডিগ্রি যাবে না, আর কত ডিগ্রি যাবে, 4 নং 36, 5 নং 45, 520 বলতেছে, 45 মানে 450 ডিগ্রি, 450 ডিগ্রির সাথে 50 ডিগ্রি যোগ করলে 500 ডিগ্রি, আর 20 ডিগ্রি যোগ করলে তাহলে এদিক দিয়ে আরও 70 ডিগ্রি যাবে, অর্থাৎ সে থার্ড কোয়াড্রান্টে থাকবে ওয়ে প্রাইম। তো তাহলে এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ একবার ঘুরে আরও এক কোয়াড্রান্ট গিয়ে তারপরে 70 ডিগ্রি, অর্থাৎ এটা হলো -520 ডিগ্রি, অর্থাৎ, ঠিক আছে। তো তাহলে এভাবে করে কোন কোয়াড্রান্টের কোন রশ্মিগুলো আছে সেটা হিসাব করে বের করতে হবে। তোমাদের বাড়ির কাজ, তোমরা যদি ভিডিওটা ফলো করে থাকো, তাহলে যে বাড়ির কাজগুলো করতে হবে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। -100 ডিগ্রি কোন কোয়াড্রান্টে, -365 ডিগ্রি, অর্থাৎ যে রশ্মিটা ঘুরতেছে, আমরা সংজ্ঞা দিয়েছিলাম একটা রশ্মিকে কেন্দ্র করে আরেকটা রশ্মি ঘুরতে থাকলে কোন উৎপন্ন হয় ট্রিগোনোমেট্রিতে। সো তাহলে তোমরা সেই হিসাবে যেটা ঘূর্ণায়মান রশ্মি সেটা কোন কোয়াড্রান্টে আছে, যেটা স্থির রশ্মি সেটা তো ইয়ার উপর থাকবে, অক্ষের উপর, ওয়েক্সের উপর থাকবে, ঠিক আছে। তাহলে বাকি ঘূর্ণায়মান রশ্মিটা কোন কোয়াড্রান্টে থাকবে সেটা বের করতে হবে। -100 ডিগ্রির জন্য, -365 ডিগ্রির জন্য, -720 ডিগ্রির জন্য এবং 1320 ডিগ্রির জন্য। জাস্ট খেয়াল রাখবা যে ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ কোণ উৎপন্ন হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ কোণ উৎপন্ন হয়। ওকে, আজকের ক্লাস এতটুকু। আমি প্রতিদিন এই শর্ট ভিডিও করে তোমাদের কন্টেন্টগুলো শেখানোর চেষ্টা করব ক্লাস 8ম অধ্যায়ে। সো ফলো করিও প্রতিদিন। সালাম আলাইকুম।